আসসালামু আলাইকুম। আসলে আমার বাবা তো দুনিয়ার ভিতরে নাই। আমরা তো এখন এতিম হয়ে গেছি। এখন আমার বাবাকে যে হত্যা করছে, আমি এটার সুস্থ বিচার চাই। আসসালামু আলাইকুম। আহ, আমি নিহত হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর এবং ডাকনাম দুলাল তার স্ত্রী। আমার এই দুইটা বাচ্চা, একটার বয়স 15 বছর, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার বয়স 15 বছর আর মেয়েটার বয়স 4 বছর চলে। গত 27 তারিখ সোমবার ফজরের নামাজ পড়তে গিয়ে আর বাড়িতে ফিরেন নাই। তো উনি সবসময় নামাজ পড়া 6টা 6:30টার মধ্যে বাসায় আসেন। ওই দিন 7টা মানে বাজে। পরে আমি ফোন ওনাকে দিচ্ছি, ফোন রিসিভ করে নাই। পরে 7:30টা বাজে আমি ওনাকে ফোন দিচ্ছি এ পর্যন্ত একটানা 50-60টা কল হইব ওনাকে। একটা পর্যন্ত দিয়ে আসছি, ওনার ফোন রিসিভ হয় নাই। একটার পরে ফোন বন্ধ। পরে ওনাকে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি থানায় গেলাম। থানায় গিয়ে আমি স্যারকে সবকিছু বললাম। বলার পরে স্যার কে বলছি যে আমি একটা ডায়েরি মানে মিসিং ডায়েরি করব। স্যার আমাকে বলল যে ওনার নাম্বার দিতাম। ওনার নাম্বার ট্র্যাক করে নাম্বারটা পাইছে যে হ্যামচরের মধ্যে লোকেশন দেখা গেছে। পরে যখন একটার যেই লোকেশন ওইটা আমাকে বলছে, সিম বন্ধ হওয়ার পরে আর কোনো লোকেশন পায় নাই। তো আমি স্যারকে অনেকবার বলছিলাম যে আমাকে একটা মিসিং ডায়েরি করার জন্য। স্যার আমাকে বলছে যে মিসিং ডায়েরি করলে যেই সেবাটা পাইতেন আমি আপনার সামনে আপনাকে ওই সেবাটাই দিয়েছি। পরে আমি উপজেলা গেলাম। যাওয়ার পরে আমি জানি না স্যারের নাম। তো আমি স্যারকে বললাম যে স্যার এখানে তো নামাজ পড়তে আসছে আমার হাজব্যান্ড, এখনো বাড়িতে ফিরে নাই। আজকে সারাদিন অপেক্ষা করছি। এখন স্যার আমি যদি সিসি টিভির ফুটেজগুলো একটু দেখাইতেন। স্যার আমাকে বলল আপনি থানায় যান, গিয়ে একটা মিসিং ডায়েরি করেন। করার পরে আমার কাছে এটা জমা দেন। আমি আপনাকে সিসিটিভির ফুটেজ দেখাবো। পরে আমি স্যারকে বলছি স্যার ওনারা তো মিসিং ডায়েরি নেন নাই, ওনারা আমাকে ওই কথা বলছেন। পরে আমি আবারও থানায় গেলাম, আবারও স্যারকে বললাম, আবারও স্যার বলল যে মানে মিসিং ডায়েরি করা লাগবে না। আপনি একটা কল রেকর্ড বের করে দেই, এই 1 মাসের কল রেকর্ড, কার সাথে বেশি কথা বলছে, কার সাথে কম বলছে, লাস্ট কার ফোন আসছে, কখন, কোথায়, কিভাবে মানে ফোনটা অফ হয়েছে, আমরা হয়তো এটার লোকেশন যদি জানতে পারি তাইলে আমরা ওইটা সামনে সূত্র ধরে সামনে আগায় যেতে পারবো। তো আর কি এ পর্যন্ত শেষ। ওনাকে খুঁজতেছি, পাচ্ছি না। তা কেউই আসে না। আমি তো একবারই বললাম, শ্বশুর শোনার পর দিন সবসময় এসে খবর নিত সকাল বিকাল। তা ছাড়া আর একটা মানুষ ওই যে আসে নাই। হ্যাঁ, আর কেউই আসে নাই। আমরা আমার হাজবেন্ডের তো 2 ভাই। আমার দেবর আছে বা আমার যে যারা আত্মীয় স্বজন আছে, আসলে তাগো থেকে আমি কোনো সহযোগিতাই পাই নাই। 4 দিন আমি নিজে নিজে আমি আর কি একা একাই সব জায়গায় সবকিছু কেয়ার করছি। বৃহস্পতিবার 12টা 12:30টার দিকে খবর আসছে যে ওনাকে হাইমচর উপজেলা আর মসজিদের তিনতলায় ওনার মরা দেহ পাওয়া গেছে। এখন ওনার আমার জানা সত্ত্বেও ওনার কোনো পূর্ব শত্রুতা নাই। আর ওনার শত্রু কেউ না, কারোর সাথে ওনার পানা দানা লেনদেনও নাই। পারিবারিক একটা সমস্যা ছিল। এটা আমাদের চেয়ারম্যান সাহেব বইসা এটা একটা সমাধান করে জলিল মাস্টার চেয়ারম্যান সাহেব এটা বইসা পারিবারিকভাবে একটা সমাধান করে দিছে। দেওয়ার পর আর কোনো সমস্যা হয় নাই। এখন আমি মনে করতেছি, জানি না এই কাজটা কে কে করছে। তো আমার মনে হইতাছে এটা একটা পরিকল্পিতভাবে হত্যা। আমি এটার সুস্থ তদন্ত চাই এবং সুস্থ বিচার চাই। 27 তারিখ সোমবার সন্ধ্যার সময় ওনার ওয়াইফ আসছিল যে আমার স্বামী এই উপজেলা মসজিদে নামাজ পড়তে আসে প্রতিদিনের মতো। তো সন্ধ্যা মানে 8টার দিকে না যাওয়া তো ওনার ফোন দিয়েছিল বারবার। তো আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার কাছে ফোন আছে কিনা, ওনার কাছে ফোন ছিল কিনা। হ্যাঁ আছে। তা আমি ফোনে আমাদের প্রযুক্তি ব্যবহার করে দেখলাম যে ওনার লোকেশন হাইমচরে আছে। তা আমি বললাম যে দরকার আপনি একটা ছবি নিয়ে আসেন, এসে একটা নিখোঁজ জিডি করেন, আমরা আরো সামনের দিকে অগ্রসর হই। তো বললো যে ঠিক আছে আমি আসতেছি। তো এই যে গেছে আর আসে নাই। তারপরে সোমবার মঙ্গলবার বুধ না মঙ্গলবার ছিল, সরি মঙ্গলবার। তো বুধবারে আবার আসছে, কয় স্যার আমরা তো পাই নাই। সন্ধ্যার সময় আবার আসছে। আসার পরে আমি বললাম যে ঠিক আছে আপনি একটা জিডি করেন। আবারও লোকেশন আনছি প্রযুক্তির মাধ্যমে, দেখা যায় যে তার হাইমচরে আছে কিন্তু ফোনটা বন্ধ। তাই আমি বললাম, ওনার সাথে অনেক কথা হলো। বললো যে আমি বললাম যে একটা জিডি করেন, জিডি করলে এটা রেফারেন্সে আমরা কাজ করতে পারবো। তো বইলেও দিছি যে এখানে আমাদের এখানে আছে বা ওই অনলাইনে আবেদন করতে হয়। ওনার সাথে আরো 2 জন ছিল।
তো ওনারা কইছে যে ঠিক আছে আমরা আবেদন করছি। এই যে বললে আমার রুমেতে গেছে, আর আমার ডিউটি অফিসারও ডাইকে বলছি যে ওনার একটা জিডি করে দেন। তো পরের দিন বৃহস্পতিবার বুধবার তো গেল, বৃহস্পতিবারে যখন 12টায় দিকে এখানে হঠাৎ ওই মসজিদে আজান দিবে বা লোকজন চলতেছে, গন্ধ পাওয়া যাচ্ছে কোথায়, পরে ছাদের উপরে গেছে, যে দেখে যে ওনার ছাদের এক কোণা এইভাবে স্বাভাবিকের মতো শোয়া আছে আর কি ইয়াটা। তাৎক্ষণিক আমরা, তো আমার এটা নলেজে আছে যে একটা লোক তো ইয়ে করলো, এই মসজিদের কথাই বললো নামাজ পড়ে, আমি খবর দিলাম, তারাও আসছে তাৎক্ষণিক। পরে ইউনো মহোদয় সহ আমরা যেই দেখলাম, তারপরে ইউনো মহোদয়ের কার্যালয়ে ওনার ওয়াইফ, যে ভিকটিম মারা গেছে দুলাল সাহেব, ওনার বাবা, ছোট ভাই, তারপরে যে ভিকটিম মারা গেছে দুলাল সাহেবের ছেলে 17-18 তানভীর, সে সহ, তারপরে ওনার শ্বশুর, একদিকে শ্বশুর আবার মামা, তারাও গেল। চেয়ারম্যান মহোদয়ও ছিলেন, তারা কথা বলছে। হ্যাঁ, জলিল মাস্টার সাহেব ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান, আরও গণ্যমান্য ছিল। তাদেরকে পর্যায়ক্রমে যেহেতু ইউনূস সাহেবের সংরক্ষিত এলাকায় ওনার দরবারে বসে কথাবার্তা হয়েছে, তাদের কোনো সন্দেহ নাই। তারপরে আমি আমার অভিযোগ ছিল না, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, স্যাররা বলছে পোস্টমর্টম হবে, মাসবি কি জন্য তার মৃত্যু হয়েছে। তো আমরা সেভাবে তার তার নিয়ম মোতাবেক কইরা পোস্টমর্টমে পাঠাইছি। ওইখান থেকে মৃত্যুর কারণ ডাক্তার সাহেব লিখে দিবে, যদি আমাদের যেভাবে রিপোর্ট আসে সেভাবে আমরা সামনে প্রসিডিউর হবে আর কি। এটা আমি সবাইকে দেখাইছি, আশেপাশে কোনো সিমটম নাই, ওনার পায়েরও নেই, শুধু জুতাগুলা ইয়ে করা, দ্বিতীয় কোনো পায়ের চাপ দেখা যায় না, কোনো পায়ের চাপ বা দস্তা না না নেগেটিভ কিছুই আমরা পাইনি। তারপরেও আমাদের সন্দেহ যে কিভাবে তার মৃত্যুটা হইলো, সেটার জন্য আমরা পোস্টমর্টম করে পাঠাইছি। রিপোর্টের প্রেক্ষিতে আমরা সেইভাবে অগ্রসর, জি অগ্রসর। BD Mehna News 24